নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে রাতটা ছিল অস্বাভাবিকভাবে উত্তেজনাপূর্ণ। কূটনীতিকদের মুখে স্পষ্ট উদ্বেগ, মধ্যপ্রাচ্যে আবারও কি যুদ্ধের কাউন্টডাউন শুরু হলো? নিরাপত্তা পরিষদের বৈঠক শেষ হতেই সংবাদ মাধ্যমগুলো ভিড় জমালো। ক্যামেরার আলোয় ধরা পড়ল এক শব্দ, ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার IAEA মহাপরিচালক রাফায়েল গ্রোসি ঘোষণা দেন, ইরানের হাতে এখন এমন প্রযুক্তি ও সরঞ্জাম রয়েছে যা দিয়ে তারা এক সপ্তাহের মধ্যেই পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম। এই ঘোষণা ছিল এক বিস্ফোরণ। ওয়াশিংটন, তেল আবিব থেকে শুরু করে রিয়াদ পর্যন্ত নেমে আসে কূটনৈতিক ঝড়। দ্য নিউ ইয়র্ক টাইমস লিখল, এটাই মধ্যপ্রাচ্যের নতুন রেড লাইন। গর্সির বক্তব্যের পর থেকে আন্তর্জাতিক পরিসরে অস্থিরতা। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্য একযোগে বৈঠক ডাকে। তেহরান থেকে জানানো হয়, ইরান এখনো কোনো ধরনের আলোচনায় আগ্রহী নয়। আয়াতুল্লাহ আলী খামেনি নিজে ঘোষণা দেন, আমাদের স্বাধীনতা কোনো আলোচনার বিষয় নয়, অস্ত্র আমাদের সুরক্ষা দেয়, ভয় নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিউ ইয়র্কে অবস্থান করছেন, কিন্তু আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। রয়টার্স বিশ্লেষণ করে লিখেছে, ইরানের প্রত্যাখ্যান কেবল এক কূটনৈতিক সিদ্ধান্ত নয়, বরং যুদ্ধের প্রস্তুতির অংশ। পেন্টাগন ইতিমধ্যেই পারস্য উপসাগরে অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে। দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন বিমান বাহিনীর রণতরী USS ডোয়াইট ডি আইজেনহাওয়ার আবারও হরমুজ প্রণালীর দিকে এগিয়ে গেছে। ইসরায়েলও নীরব নয়। প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ট ঘোষণা দিয়েছেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া মানেই ইতিহাসকে ভুল পথে নিয়ে যাওয়া। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল গোপনে যুক্তরাষ্ট্রকে লিমিটেড স্ট্রাইক বিকল্পের প্রস্তাব দিয়েছে, যাতে ইরানের নিউক্লিয়ার স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা যায়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গিয়ে ওয়াশিংটনে অবস্থান করছেন। ব্লুমবার্গ রিপোর্টে জানিয়েছে, এরদোয়ান ও ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদের মধ্যে 40টি F-35 যুদ্ধবিমান নিয়ে চূড়ান্ত সমঝোতা হতে পারে। F-35 প্রকল্প থেকে তুরস্ককে 2019 সালে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু এখন সেই নিষেধাজ্ঞা তুলতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। শর্ত একটাই, ইরান বিরোধী সামরিক কৌশলে তুরস্ককে সক্রিয় ভূমিকা নিতে হবে। তুর্কি দৈনিক ডেইলি সাবাহ লিখেছে, F-35 প্রকল্পে ফেরার বিনিময়ে আঙ্কারা যুক্তরাষ্ট্রকে পারস্য উপসাগরে সামরিক সহায়তা দিতে রাজি হয়েছে। এই খবর তেহরান পর্যন্ত পৌঁছেছে। ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা মন্তব্য করেছে, তুরস্ক এখন আর প্রতিবেশী নয়, বরং পশ্চিমাদের প্রক্সি। সবচেয়ে বড় প্রশ্ন এখন, তুরস্কের হাতে থাকা রুশ S-400 মিসাইল সিস্টেমের ভবিষ্যৎ কি? দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাষ্ট্র চাইছে এই সিস্টেমগুলো একেবারে নিষ্ক্রিয় অবস্থায় আমেরিকান ঘাঁটিতে লক করে রাখতে। রাশিয়া এখনও কোনো মন্তব্য করেনি, তবে ক্রেমলিনের ঘনিষ্ঠ সূত্র তাজ নিউজ এজেন্সিকে বলেছে, যদি তুরস্ক S-400 মার্কিন ঘাঁটিতে হস্তান্তর করে, সেটি রাশিয়ার সঙ্গে হবে বিশ্বাসঘাতকতা। এই ঘটনাকে কেন্দ্র করে আঙ্কারার ভেতরও বিভাজন দেখা দিয়েছে। তুরস্কের বিরোধী দলীয় নেতা কামাল কিলিচদারোগ্লু মন্তব্য করেছেন, আমরা যেন পশ্চিমাদের যুদ্ধের জিম্মি না হই। রাশিয়া এই পুরো প্রেক্ষাপটে স্ট্র্যাটেজিক সাইলেন্স অবলম্বন করেছে। মস্কো এখনও প্রকাশ্যে তেহরানের পাশে দাঁড়ায়নি। হারেটস বিশ্লেষণে বলেছে, রাশিয়া এখন ইউক্রেন ও সিরিয়ায় ব্যস্ত। ইরানের জন্য প্রকাশ্যে ঝুঁকি নিতে তারা আগ্রহী নয়। অন্যদিকে চীন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গ্লোবাল টাইমস মন্তব্য করেছে, যদি যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ করে, সেটি এশিয়ার নিরাপত্তায় আগুন লাগানোর শামিল হবে। চীন ইতিমধ্যেই ইরানের সঙ্গে 25 বছরের কৌশলগত চুক্তি কার্যকর করেছে। বেইজিংয়ের লক্ষ্য স্পষ্ট, হরমুজ প্রণালী যেন কখনো যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে না যায়। জাতিসংঘে ব্যর্থ আলোচনা, ইরানের অস্বীকৃতি, তুরস্কের অবস্থান আর মার্কিন প্রস্তুতি সব মিলিয়ে বিশ্ব এখন তাকিয়ে আছে এক অজানা ভোরের দিকে। দ্য ইকোনমিস্ট বিশ্লেষণে লিখেছে, এটি এক নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা, যেখানে কূটনীতি আর সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছে অস্ত্র ও জোট। তেহরানে এখন রেড অ্যালার্ট। আকাশে পেট্রোলিং করছে রাশিয়ার MiG-29 যুদ্ধবিমান। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবহর। ওয়াশিংটনে জরুরি বৈঠক চলছে। বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের শিরোনাম, কাউন্টডাউন টু কনফ্লিক্ট। তেহরানের রাত এখন নিস্তব্ধ, কিন্তু সেই নীরবতার ভেতর লুকিয়ে আছে ঝড়ের শব্দ। IAEA প্রধানের ভাষ্য, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ব্যর্থতা, তুরস্কের নতুন অবস্থান, সবকিছু মিলে এক অদ্ভুত অচল অবস্থা তৈরি হয়েছে। প্রশ্ন একটাই, ইরান কি সত্যি পরমাণু বোমা তৈরি করবে, নাকি এটি কৌশলগত ভয় দেখানো মাত্র? কেউ উত্তর জানে না। কিন্তু একটাই ব্যাপার নিশ্চিত, মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুরু হয়েছে অদৃশ্য কাউন্টডাউন, আর এই কাউন্টডাউন থামানোর মতো শক্তি কারো হাতে নেই।
ইরাকের দক্ষিণাঞ্চলের মরুভূমি, আকাশে তারার চেয়ে বেশি জ্বলছে তেলের আগুনের আলো। দূরে পাইপলাইন বেয়ে বয়ে যাচ্ছে কালচে স্রোত, পাশে মার্কিন নির্মাণ যন্ত্রের শব্দ। একটি বিশাল খনির ওপর আলো আঁধারির মাঝে দাঁড়িয়ে আছে দুজন মানুষ, একজন ইরাকি কর্মকর্তা, আরেকজন আমেরিকান প্রতিনিধি। তাদের সামনে একটি সইয়ের খসড়া, মাজনুন তেলক্ষেত্র সম্প্রসারণ চুক্তি। এই মুহূর্তে ইরাকের দক্ষিণে যা ঘটছে তা শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয়, এটি এক অর্থনৈতিক যুদ্ধক্ষেত্রের সূচনা। কারণ এই মাঠের অর্ধেকই ইরানের ভূখণ্ডে, নাম তার আজাদেগান তেলক্ষেত্র। যে মাঠ একসময় ছিল দুই দেশের যৌথ সম্পদ, সেটি এখন আমেরিকার নতুন সাম্রাজ্যিক খেলার মঞ্চ। 1975 সালে আবিষ্কৃত হয় মাজনুন নামের এই বিশাল তেলক্ষেত্র। দৈর্ঘ্য 60 কিলোমিটার, প্রস্থ 15 কিলোমিটার। এখানে মজুদ আছে প্রায় 38 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল। ইরানের অংশে আজাদেগান খনিতে রয়েছে আরও 42 বিলিয়ন ব্যারেল। দুটি ক্ষেত্র আসলে একই ভূতাত্ত্বিক ভাঁজে গঠিত, শুধু সীমান্ত রেখাই তাদের আলাদা করেছে। আন্তর্জাতিক আইনে বলা আছে, যে তেলক্ষেত্র দুটি দেশের সীমান্তে বিস্তৃত সেখানে একতরফা উত্তোলন বৈধ নয়। কিন্তু যুক্তরাষ্ট্র সেই আইনকে এখন ইতিহাসের পাতায় ফেলে দিয়েছে, কারণ ইরাকের অংশের নিয়ন্ত্রণ তারা এখন হাতে পেয়েছে সরাসরি চুক্তির মাধ্যমে। ব্লুমবার্গ লিখেছে, ইরাক সরকারের সঙ্গে মার্কিন কোম্পানির চুক্তির পর মাজনুন তেলক্ষেত্রের পূর্ণ নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে। এই লড়াইয়ের আসল লক্ষ্য সামরিক নয়, অর্থনৈতিক আধিপত্য। ওয়াশিংটন ভালোভাবেই জানে, যদি ইরান তার জ্বালানি সম্পদ পুরোপুরি কাজে লাগাতে পারে তবে ডলারের বিশ্বব্যাপী প্রভাব ভেঙে পড়বে। কারণ ইরানের মাটির নিচে লুকিয়ে আছে প্রায় 13% বৈশ্বিক তেলের মজুদ। ওয়াল স্ট্রিট জার্নাল বিশ্লেষণে লিখেছে, ইরানকে দমন না করলে বিশ্বজুড়ে তেলের লেনদেন ডলারের বাইরে স্থানান্তরিত হবে। সেটাই যুক্তরাষ্ট্রের প্রকৃত ভয়। এই ভয়েই যুক্তরাষ্ট্রকে ঠেলে দিয়েছে নতুন কৌশলে তেলক্ষেত্র সরাসরি নিয়ন্ত্রণ করা এবং ইরানের অংশ থেকে প্রবাহিত তেল ইরাকের অংশে টেনে নেওয়া। এই প্রক্রিয়াকে তেল শিল্পে বলা হয় পারস্পরিক রিজার্ভ নিষ্কাশন, যেখানে এক অংশের খনন অপর অংশের তেল টেনে আনে, অদৃশ্যভাবে, নীরবে কিন্তু বিধ্বংসীভাবে। ইরাক সরকার যে চুক্তি করেছে সেটি কাগজে একটি বাণিজ্যিক সহযোগিতা, কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আক্রমণ পরিকল্পনার অংশ। এক্সন মোবাইল শুধু তেল উত্তোলন করছে না, তারা মাজনুনে বসাচ্ছে অত্যাধুনিক ড্রিলিং ব্যবস্থা, যা একই সঙ্গে 10টি গভীর কূপ থেকে তেল টেনে তুলতে পারে। ফলে রিজার্ভ প্রেসার কমে গিয়ে ইরানের অংশ থেকেও তেল চলে আসে ইরাকের অংশে। দ্য গার্ডিয়ান মন্তব্য করেছে, মাজনুনের উৎপাদন বাড়ানো মানে আসলে আজাদেগানের ভেতরের তেল শোষণ করা, যা এক প্রকার অর্থনৈতিক দখল। যুক্তরাষ্ট্রের লক্ষ্য প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করা, যা সরাসরি তুরস্ক, গ্রিস, ইউরোপ পাইপলাইন দিয়ে ইউরোপীয় বাজারে যাবে। এভাবেই তারা রাশিয়ার তেলের বিকল্প তৈরি করছে ইরানের সম্পদ দিয়ে। তেহরানের প্রতিক্রিয়া এসেছে দ্রুত ও তীব্র। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আজাদেগান তেলক্ষেত্র ইরানের সার্বভৌম সম্পদ। একে লঙ্ঘন করা মানে সীমান্ত লঙ্ঘন। সেনাবাহিনী এখন দক্ষিণ পশ্চিম সীমান্তে পূর্ণ সতর্কতায়। ইরানের রকেট আর্টিলারি ইউনিটগুলো বসানো হয়েছে খুজেস্তান প্রদেশে, যেখান থেকে 40 কিলোমিটার দূরেই অবস্থিত মার্কিন নিয়ন্ত্রিত মাজনুন ক্ষেত্র। ইরানের প্রক্সি গোষ্ঠীগুলো, বিশেষ করে কাতাইব, হিজবুল্লাহ ও আসাইব আহল আল হক, ইতিমধ্যে মাঠ পর্যায়ে লক্ষ্য নির্ধারণের কাজ শুরু করেছে। তারা বলছে, আমরা মার্কিন সৈন্য নয়, মার্কিন কোম্পানিতে আঘাত হানব। এই হুমকি অকারণ নয়, কারণ এর আগেও 2023 সালে ইরানি সমর্থিত মিলিশিয়ারা কুর্দিস্তানের কয়েকটি তেল ক্ষেত্রে হামলা চালিয়ে উত্তোলন বন্ধ করেছিল। ইরান এখন প্রতিরোধের কৌশল হিসেবে চীনের দিকে ঝুঁকছে। তেহরান ইতিমধ্যেই সিনোপ্যাক ও সিএনপিসির সঙ্গে আলোচনা শুরু করেছে আজাদেগানে নতুন কূপ খননের বিষয়ে। চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস লিখেছে, চীন ইরানের পাশে থাকবে। মার্কিন নিষেধাজ্ঞার ফাঁক দিয়ে প্রযুক্তি ও বিনিয়োগ পৌঁছে দেওয়া হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা বিক্রয়। জাতিসংঘ ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান তেল উৎপাদন করলেও বিক্রি করতে পারছে না। এই ফাঁকটাই এখন যুক্তরাষ্ট্রের মূল হাতিয়ার। ইরানের তেল বাজারে আনতে না পারলে তাদের সম্পদ নিষ্ক্রিয় সম্পদে পরিণত হবে। তবে চীনের অংশগ্রহণ শুরু হলে পরিস্থিতি বদলাতে পারে, কারণ তখন ইরান শুধু উৎপাদন নয়, বিনিময় বাজারেও প্রবেশাধিকার পাবে ইউয়ানের মাধ্যমে। আর সেটাই হবে ওয়াশিংটনের ডলার আধিপত্যের সরাসরি চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এখন এক নতুন আগুনের রেখা দেখা যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাব, অন্যদিকে ইরানের প্রতিরোধ অর্থনীতি। দুই শক্তির সংযোগস্থল মাজনুন আজাদেগান সীমান্ত এখন পৃথিবীর সবচেয়ে দাহ্য বিন্দু। বিবিসির মন্তব্য করেছে, ইরানের সীমান্তবর্তী এই তেলক্ষেত্র হতে পারে পরবর্তী বড় সংঘর্ষের কেন্দ্র। সামরিক সূত্রগুলো বলছে, ইরান চাইলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে রকেট আর্টিলারি দিয়ে মাজনুনের উৎপাদন স্থবির করে দিতে পারে। কিন্তু তা ঘটলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে।
নিউ ইয়র্কের আকাশে ছিল ভারী মেঘ, আর জাতিসংঘ সদর দপ্তরের ভেতরে চলছিল ইতিহাসের এক নির্ণায়ক বৈঠক। ২৭ সেপ্টেম্বর রাত ১১টা। চীন ও রাশিয়ার প্রস্তাবের উপর ভোটাভুটি শেষ হতে না হতেই ঘরে ছড়িয়ে পড়ে নিস্তব্ধতা। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা স্থগিত রাখার আবেদন প্রত্যাখ্যান করা হলো। ফলাফল ৪ ভোট পক্ষে, ৯ ভোট বিপক্ষে। এর মানে ২৮ সেপ্টেম্বর সকাল থেকেই ইরানের বিরুদ্ধে জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হবে। চীন ও রাশিয়া চেয়েছিল আর ৬ মাস সময়, কিন্তু পশ্চিমা বিশ্ব আর অপেক্ষা করতে রাজি নয়। ঘড়ির কাঁটা তখন যেন ঘোষণা করছিল কূটনীতি শেষ, এবার শুরু সামরিক অধ্যায়। জাতিসংঘের সিদ্ধান্ত ঘোষণার মুহূর্তেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা আর কোনো চুক্তির ফাঁদে থাকব না। যদি নিষেধাজ্ঞা কার্যকর হয়, আমরা এনপিটি থেকে বেরিয়ে যাব। এটি কেবল এক ঘোষণা নয়, বরং এক নতুন বাস্তবতার সূচনা। এর মানে ইরান এখন আন্তর্জাতিক পরমাণু নিয়ন্ত্রণ চুক্তির বাইরে। তেহরান জানে জাতিসংঘের এই সিদ্ধান্ত তার পরমাণু কর্মসূচিকে বৈধতার সীমানার বাইরে ঠেলে দিয়েছে। তাই প্রতিক্রিয়া আর কূটনৈতিক নয়, এখন সামরিক। চীন ও রাশিয়া জাতিসংঘে প্রস্তাব তুলেছিল ইরানকে সময় দেওয়া হোক। তারা যুক্তি দিয়েছিল কূটনৈতিক সমাধানের জানালা এখনও বন্ধ হয়নি। কিন্তু যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে পশ্চিমা ব্লক প্রস্তাবটি নাকচ করে দেয়। রয়টার্স জানায়, এ ছিল জাতিসংঘে যুক্তরাষ্ট্রের এক কৌশলগত বিজয়। রাশিয়া আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না দিলেও তাদের কূটনীতিকরা জানিয়েছেন এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বালাতে পারে। এই কূটনীতিক ব্যর্থতার আগেই ইরান প্রস্তুতি নিচ্ছিল। স্যাটেলাইট ইমেজে ধরা পড়ে নাতাঞ্জ অঞ্চলের দক্ষিণে জাগ্রস পর্বতের নিচে ২৫০ মিটার গভীরে নির্মিত হচ্ছে বিশাল ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র। ইরান এটিকে নাম দিয়েছে মিসাইল সিটি। বিশেষজ্ঞদের মতে এটি এমন গভীরতায় তৈরি যে কোনো বাংকার ব্লাস্টার বা নিউক্লিয়ার বোমা দিয়েও ধ্বংস করা সম্ভব নয়। প্ল্যানেট ল্যাবস জানিয়েছে, এই স্থাপনাটি বিশ্বের সবচেয়ে গভীর পারমাণবিক কমপ্লেক্স। ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, এই কেন্দ্র শুধু শক্তি উৎপাদনের জন্য নয়, বরং কৌশলগত আত্মরক্ষার অংশ। তেহরানের ভেতরে আয়াতুল্লাহ খামেনির এক ভাষণে স্পষ্ট নির্দেশ, শত্রুদের বিশ্বাস করে বসে থাকা আত্মঘাতী ভুল। আমাদের সময় এখন প্রস্তুতির। তার এই নির্দেশের পরপরই ইরান তার ৩টি ঘাঁটি নাতাঞ্জ, ইস্ফাহান ও ফর্দোয়ে হাই অ্যালার্ট জারি করে। অপ্রকাশিত আরও ২টি স্থাপনা এখন সক্রিয়ভাবে পরমাণু উপকরণ সংরক্ষণে ব্যবহার হচ্ছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বললেন, আমরা এখন এমন পর্যায়ে আছি যেখানে প্রতিরোধই আমাদের নিরাপত্তা। জাতিসংঘের একই মঞ্চে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দেন, ইরানকে আমরা পরমাণু শক্তিধর হতে দেব না, প্রয়োজনে যুদ্ধে যাব। ইসরায়েল ইতিমধ্যে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে যৌথ বৈঠক শুরু করেছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, মানামায় গোপন বৈঠকে ইরানের নিউক্লিয়ার সাইটে সাইবার প্রথম স্ট্রাইক পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। অন্যদিকে ইরান জানিয়ে দিয়েছে, তাদের প্রতিটি বিজ্ঞানী ও স্থাপনাকে সুরক্ষায় রাখা হয়েছে। কোনো হামলা হলে জবাব আসবে মিনিটের মধ্যে, বলেছেন বিপ্লবী গার্ড কমান্ডার। ২৫০ মিটার গভীর মিসাইল সিটি এখন শুধু ইরানের গর্ব নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সমীকরণ বদলে দিয়েছে। ওয়াশিংটন ও তেল আভিভ এখন একই প্রশ্নে চিন্তিত, যদি যুদ্ধ হয় ইরানকে থামাবে কে? মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষক মাইকেল রুবিন বলেন, ইরান ১০টা নয়, শতাধিক বোমা তৈরির পরিকল্পনা করছে। তারা একবার ঘোষণা দেবে, তারপর আর কেউ তাদের থামাতে পারবে না। ইসরায়েল ও ইরানের মধ্যে ইতিমধ্যে সাইবার আক্রমণ শুরু হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। ইসরায়েলের বিদ্যুৎ নেটওয়ার্কে আংশিক বিভ্রাট দেখা দিয়েছে, আর তেহরানের কয়েকটি ব্যাংকিং সার্ভার সাময়িকভাবে অফলাইন। ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, যদি ১ ইঞ্চি হামলা হয়, তেল আভিভে কোনো আলো জ্বলবে না। তেহরানের ভোর তখন নিস্তব্ধ। পাহাড়ের নিচে সেই নতুন ঘাঁটিতে রাতভর আলো জ্বলছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRN জানায়, সব সামরিক স্থাপনা উচ্চ সতর্কতা পর্যায়ে। ওদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ ভবনের বাইরে সাংবাদিকদের ভিড়। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক স্থগিত হয়েছে, কিন্তু কোনো রাষ্ট্রই মন্তব্য করছে না। BBC পার্সিয়ান, রয়টার্স এবং আল জাজিরা একসাথে হেডলাইন চালায়, দ্য কাউন্টডাউন বিগিনস। সকাল ৫টা ৩৮ মিনিটে ইরানের টেলিভিশনে প্রচারিত হয় বার্তা, আমরা শান্তি চাই, কিন্তু আত্মরক্ষার অধিকার আমাদের জন্মগত। মাত্র ৭ মিনিট পর ইরাক সীমান্তের আকাশে রাডারে ধরা পড়ে এক অচিহ্নিত ড্রোন। CNN নিশ্চিত করে এর উড্ডয়নস্থল ইরানের পশ্চিমাঞ্চল। বিশ্বজুড়ে তখন একটাই প্রশ্ন, এটি নজরদারি নাকি যুদ্ধের সূচনা? তেহরানের আকাশে সূর্য ওঠে ধীরে, কিন্তু সেই আলোয় ছায়া পড়ে এক নতুন সময়ের। এমন এক সকাল যেখানে শান্তি মানে প্রস্তুতি, আর প্রতিটি নিস্তব্ধতা মানে আসন্ন বিস্ফোরণ। ভার্জিনিয়ার রাত তখন নীরব, কিন্তু মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে আলো জ্বলছে।
ভেতরে চলছে এমন এক বৈঠক যা অনেকেই বলছেন 2 দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক বৈঠক। সিল করা দরজা, নিষিদ্ধ সাংবাদিক প্রবেশ আর বাইরের সতর্ক নিরাপত্তা, সব মিলিয়ে এক অজানা উত্তেজনা। রয়টার্স, সিএনএন ও ব্লুমবার্গ নিশ্চিত করেছে এই বৈঠকে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা 300টিরও বেশি মার্কিন সামরিক ঘাঁটির প্রধানরা। তাদের সামনে স্ক্রিনে ভেসে উঠছে দুটি নাম, ইরান এবং আফগানিস্তান। বৈঠকের আনুষ্ঠানিক উদ্দেশ্য ছিল গ্লোবাল সামরিক সমন্বয়, কিন্তু প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি বার্তা, যুক্তরাষ্ট্র এখন প্রস্তুত। যদি ইরান পারমাণবিক লাইন অতিক্রম করে তাহলে তাৎক্ষণিকভাবে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানকে ঘিরে সর্বশেষ ভোটাভুটি ব্যর্থ হয়েছে। পশ্চিমা দেশগুলো অভিযোগ তুলেছে ইরান গোপনে অস্ত্রমান পর্যায়ের ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তেহরান বলছে এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ বিদ্যুৎ প্রকল্প, কিন্তু সেই দাবিকে আর বিশ্বাস করছে না কেউ। ঠিক এমন সময় স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে ইরানের পাহাড়ের নিচে নতুন ভূগর্ভস্থ সামরিক ঘাঁটির ছবি। সেখানে স্থাপন করা হয়েছে উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় জাতীয় নিরাপত্তার স্বার্থে এই স্থাপনা তৈরি করা হয়েছে। এই বৈঠকের রাতেই যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররা পরবর্তী কৌশল নির্ধারণ করেন এবং ইতিহাস বলছে যখন এমন বৈঠক হয় খুব অল্প সময়ের মধ্যেই বিশ্ব মানচিত্রে বদলে যায় সীমারেখা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গ্লোবাল কমান্ড সিনক্রোনাইজেশন নামে এই বৈঠকে আহ্বান করেন। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কার্যক্রম সমন্বয় করা হচ্ছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, সেন্টকম, প্যাসিফিক কমান্ড ও আফ্রিকান কমান্ডের কর্মকর্তারা অংশ নেন। এই ধরনের বৈঠক সাধারণত তখনই হয় যখন যুক্তরাষ্ট্র বড় কোনো সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। বিশেষজ্ঞদের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে এখন ওয়াশিংটন সরাসরি সামরিক বিকল্প বিবেচনা করছে। একই সময় ওয়াশিংটনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকটি নিয়ে হোয়াইট হাউস বা পাকিস্তান সরকার কেউ কোনো মন্তব্য করেনি। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক কয়েকটি সূত্র জানিয়েছে আলোচনায় ছিল দক্ষিণ এশিয়ার সামরিক পরিস্থিতি ও আঞ্চলিক স্থিতিশীলতা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে তাদের সীমান্তবর্তী ঘাঁটি ব্যবহার করার সুযোগ দিতে পারে, যা ইরান বা আফগানিস্তানের সম্ভাব্য হামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আফগানিস্তানের বাগরাম ঘাঁটি আবারও আলোচনায় এসেছে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর ঘাঁটিটি পরিত্যক্ত ছিল, কিন্তু সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সেখানে নতুন নির্মাণ কাজ শুরু হয়েছে। আল জাজিরা এবং দ্য টেলিগ্রাফ জানিয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি B-2 স্পিরিট বোম্বার পাকিস্তানের দক্ষিণাঞ্চলে অবস্থান শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে এটি কৌশলগত পুনর্বিন্যাস, যাতে ইরান ও চীনের ওপর সমান্তরাল চাপ তৈরি করা যায়। ইরান ইস্যুর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কেও নতুন উত্তেজনা তৈরি হয়েছে। ওয়াশিংটন রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানির বিষয়ে আপত্তি জানিয়েছে এবং ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে। এছাড়া নতুন H-1B ভিসা নীতিমালায় ভারতীয় নাগরিকদের জন্য অতিরিক্ত $1 লাখ ফি আরোপ করা হয়েছে। এতে ভারতের আইটি খাত ও রেমিটেন্স আয়ে চাপ তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ভারত যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছে যদি রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে আপত্তি থাকে তাহলে তাদের যেন ইরান থেকে তেল কেনার অনুমতি দেওয়া হয়। বিষয়টি নিয়ে ওয়াশিংটন এখনো কোনো অবস্থান নেয়নি। যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে ভারত যেন তাদের কাছ থেকে F-35 যুদ্ধবিমান কেনে, কিন্তু ভারত সেই প্রস্তাবে আগ্রহ দেখায়নি। তারা পরিবর্তে রাশিয়ার সঙ্গে 140টি Su-57 যুদ্ধবিমান কেনার চুক্তির পথে রয়েছে। এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হলেও ভারত বলছে তাদের সামরিক প্রযুক্তিতে স্বনির্ভর হতে হবে এবং বহুপাক্ষিক কূটনীতি বজায় রাখতে হবে। এদিকে বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় এক নতুন সামরিক ভারসাম্য তৈরি করছে, যেখানে যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে আর ভারত ক্রমশ রাশিয়া ও ইরানের দিকে ঝুঁকছে। মধ্যরাতের পরও ওয়াশিংটনের আকাশে ঘন মেঘ জমে আছে। পেন্টাগনের স্যাটেলাইট কমান্ড রুমে তখন জ্বলছে লাল সতর্ক সংকেত। বিভিন্ন স্ক্রিনে একের পর এক তথ্য আসছে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটির নড়াচড়া, পাকিস্তানের দক্ষিণ সীমান্তে মার্কিন ড্রোনের গতিবিধি আর বাগরাম ঘাঁটির কাছাকাছি নতুন নির্মাণ কাজের ছবি। সিএনএনের এক সামরিক বিশ্লেষক জানিয়েছে যুক্তরাষ্ট্রের অপারেশনাল রেড অ্যালার্ট এখন সক্রিয়, মানে যুদ্ধ শুরু না হলেও যুদ্ধ প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একই সময় ঘোষণা আসে আমাদের প্রতিরক্ষা
বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। যদি কোনো বিদেশি ঘাঁটি আমাদের সীমান্তের দিকে আগায়, আমরা তাৎক্ষণিক জবাব দেব। দুই পক্ষই এখন অপেক্ষায় কে কার আগে চাল দেবে। তেহরানের পাহাড়ের নিচে ভূগর্ভস্থ বাংকারগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপন সম্পন্ন হয়েছে। অন্যদিকে পাকিস্তানের বিমান ঘাঁটিগুলোতে যুক্তরাষ্ট্রের কয়েকটি B-2 স্পিরিট ও F-15 যুদ্ধবিমান দেখা গেছে। রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের সামরিক নথিতে এখন ইরান ও আফগানিস্তান দুটি অপারেশনাল কন্টিনজেন্সি জোন হিসেবে তালিকাভুক্ত। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই সংঘাত শুরু হলে এটি সীমিত থাকবে না, কারণ এর পেছনে রয়েছে জ্বালানি রাজনীতি, পরমাণু প্রতিযোগিতা ও আঞ্চলিক প্রভাবের লড়াই। একজন কূটনৈতিক পর্যবেক্ষক মন্তব্য করেছেন, যদি একবার মিসাইল উড়ে যায়, কেউ আর তা ফিরিয়ে আনতে পারবে না। তেহরান, ইসলামাবাদ, কাবুল ও তেল আভিভ সব শহরের আকাশে এখন অদ্ভুত নীরবতা, শুধু গোয়েন্দা সিগন্যাল ও রাডারের গুঞ্জন। কেউ জানে না এই নীরবতার পর প্রথম শব্দটি হবে কূটনীতির না যুদ্ধের। বিশ্ব রাজনীতি এখন নিঃশব্দ এক প্রান্তে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি মিনিটই ইতিহাসের অংশ হয়ে উঠছে। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সেই রাতটা ছিল অস্বাভাবিক উত্তেজনায় ভরা। নিরাপত্তা পরিষদের বৈঠক শেষ হতেই চারদিক থেকে বেরিয়ে আসা কূটনীতিকদের মুখে ফুটে উঠছিল আসন্ন ঝড়ের আভাস। করিডোরে করিডোরে কূটনৈতিক ফিসফিসানি, সংবাদ মাধ্যমের ক্যামেরার ঝলকানি, সব মিলিয়ে পরিবেশটা ছিল যুদ্ধপূর্ব টানটান পরিস্থিতির মতো। কাগজে কলমে ইরানের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে, নিষেধাজ্ঞা কার্যকর হবে। তেহরানে তখন রাত গভীর, কিন্তু আলো জ্বলছে প্রেসিডেন্টের দফতরে, আলো জ্বলছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাংকারেও। আকাশে ভেসে বেড়াচ্ছে এক অদৃশ্য প্রশ্ন, ৮ দিন পর আসলে কি ঘটতে যাচ্ছে? জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে ইরান হেরে গেল। দক্ষিণ কোরিয়ার তোলা প্রস্তাবে ১৫ দেশের মধ্যে ১০ দেশ ইরানের বিরুদ্ধে ভোট দেয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, গ্রিস, ডেনমার্ক, পানামা, সোমালিয়া, স্লোভেনিয়া, সিয়েরা লিওন এবং আরও একটি দেশ। কেবল রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া ইরানের পাশে দাঁড়ায়। দক্ষিণ কোরিয়া ভোট থেকে বিরত থাকে। আল জাজিরা শিরোনাম করল, ইরান ব্যর্থ, নতুন করে শুরু হচ্ছে নিষেধাজ্ঞার অধ্যায়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, ২৮ সেপ্টেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে, আর কোনো আপোষের জায়গা নেই। বিবিসি বিশ্লেষণে লিখল, এটি ইরানের জন্য কেবল একটি কূটনৈতিক পরাজয় নয়, বরং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে এক নতুন পরিবর্তনের সূচনা। এই ঘোষণার মানেই হল, কেবল কূটনৈতিক চাপ নয়, বরং যুদ্ধের এক আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু হয়ে গেল। ৮ দিনের এই সময়সীমাকে সামরিক বিশেষজ্ঞরা আখ্যা দিয়েছেন ডেথ ক্লক হিসেবে। মার্কিন সামরিক বিশ্লেষক রবার্ট ফক্স ফাইন্যান্সিয়াল টাইমসে লিখেছেন, এটি কেবল সময়ের খেলা। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার দিন থেকেই মধ্যপ্রাচ্যের যুদ্ধমঞ্চে আগুন জ্বলতে শুরু করবে। ইরানের অভ্যন্তরে আতঙ্ক ও প্রতিরোধ একসঙ্গে কাজ করছে। রাজধানী তেহরান জুড়ে টহল বাড়ানো হয়েছে। মসজিদে মসজিদে ইমামরা যুদ্ধ প্রস্তুতির কথা বলছেন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট বার্তা দিয়েছে, ইরান এনপিটি থেকে বেরিয়ে গেলে সেটিকে তারা যুদ্ধ ঘোষণার সমান হিসেবে নেবে। দ্য নিউ ইয়র্ক টাইম লিখেছে, এবার কোনো ব্যাকডোর ডিপ্লোমেসি কাজ করবে না, সিদ্ধান্ত হয়ে গেছে এবং কাউন্টডাউন শুরু হয়েছে। ভোটের পরদিনই ইরান ঘোষণা করল, নতুন ৩ ধরনের মিসাইলের পরীক্ষা সম্পন্ন হয়েছে। রেঞ্জ ৩০০০ কিলোমিটার। বার্তাটা ছিল পরিষ্কার, ইরান ইউরোপের বিরুদ্ধে সরাসরি আঘাত হানতে সক্ষম। বিবিসি মন্তব্য করেছে, এটি কেবল একটি সামরিক পরীক্ষা নয়, এটি ছিল রাজনৈতিক ঘোষণা। কিন্তু আরও বড় বার্তা লুকিয়ে আছে হরমুজ প্রণালীর মধ্যে। ইরানের উচ্চপদস্থ এক কর্মকর্তা মেহর নিউজ এজেন্সিকে বলেন, ২৮ সেপ্টেম্বর নিষেধাজ্ঞা কার্যকর হলে ইউরোপের তেল ট্যাঙ্কার ১ ফোঁটা জ্বালানি নিয়েও হরমুজ প্রণালী পার হতে পারবে না। প্রতিদিন বিশ্বের ১/৩ তেল এই প্রণালী দিয়ে যাতায়াত করে, ফলে এর বন্ধ হয়ে যাওয়া বিশ্বের অর্থনীতির জন্য হবে এক দুঃস্বপ্ন। দ্য ইকোনমিস্ট বিশ্লেষণে বলেছে, হরমুজে ইরানের এক সিদ্ধান্তেই তেলের দাম দ্বিগুণ হতে পারে। এটি বৈশ্বিক মন্দার সূচনা ডেকে আনবে। ওয়াশিংটন ও প্যারিসে জোর কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস বিশ্লেষণ করেছে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ন্যাটো যৌথ নৌবহর পারস্য উপসাগরে মোতায়েন করবে। পেন্টাগন ইতিমধ্যেই ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে B-2 বোম্বার পাঠিয়েছে। ইউরোপের কয়েকটি দেশ ফরাসি নৌবহরকে পারস্য উপসাগরে পাঠানোর প্রস্তাব তুলেছে। রয়টার্স জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে মতপার্থক্য থাকলেও ইরানকে প্রতিহত করার ক্ষেত্রে ঐক্যমত তৈরি হচ্ছে। দ্য ইকোনমিস্ট মন্তব্য করেছে, ইরানের ব্লাফ ভাঙতে পশ্চিমা বিশ্ব সর্বশক্তি নিয়ে প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ অনিবার্য না হলেও প্রস্তুতি চলছে সেই অনিবার্যতার মতো করেই।
কাগজে কলমে রাশিয়া ইরানের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু অতীত অভিজ্ঞতা বলছে বাস্তবে তারা ইসরায়েলকে সহযোগিতা করেছে বহুবার। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস জানায়, সিরিয়ায় ইরানের গোপন অস্ত্র কারখানার তথ্য রাশিয়ার সহায়তায় মোসাদ পেয়েছিল। এমনকি মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন স্বীকার করেছেন, রাশিয়া আমাদের বহুবার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। রাশিয়ার এই দ্বিমুখী ভূমিকার কারণে ইরানের ভেতরে হতাশা বেড়েছে। তেহরানের একজন বিশ্লেষক তাসনিম নিউজকে বলেন, আমরা রাশিয়ার কথায় আর ভরসা রাখতে পারি না। তারা আমাদের ভোটে সমর্থন দিলেও বাস্তবে আমাদের শত্রুর পাশে দাঁড়ায়। আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই জটিল সমীকরণে একমাত্র খেলার মোড় ঘোরাতে পারে চীন। গ্লোবাল টাইমস সম্পাদকীয়তে লিখেছে, যদি পশ্চিমা জোট ইরান আক্রমণ করে, চীন নীরব দর্শক হয়ে থাকবে না। হরমুজ প্রণালী নিরাপদ রাখা বেইজিংয়ের কৌশলগত প্রয়োজন। চীন ইতিমধ্যেই পাকিস্তান, মধ্য এশিয়া এবং আফ্রিকায় তাদের প্রভাব বাড়িয়েছে। ইরানের সঙ্গে বেইজিংয়ের 25 বছরের অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা চুক্তি এখন এক নতুন বাস্তবতা তৈরি করছে। সাউথ চায়না মর্নিং পোস্ট বিশ্লেষণ করেছে, চীন ইরানকে শুধু মিত্র নয়, বরং শক্তি ভারসাম্যের অন্যতম নিয়ামক হিসেবে দেখে। 28 সেপ্টেম্বরের ভোর, ঘড়ির কাঁটা যেন ইতিহাসের দিকে এগিয়ে যাচ্ছে। তেহরানের রেড অ্যালার্ট, পারস্য উপসাগরে যুদ্ধজাহাজের গর্জন, ওয়াশিংটনে জরুরি বৈঠক। কূটনীতিকরা সর্বশেষ ফোন কল করছেন, সংবাদ মাধ্যম ভরপুর ব্রেকিং নিউজে। প্রশ্ন একটাই, ইরান কি এনপিটি চুক্তি ছিঁড়ে ফেলে নিজেকে পরমাণু শক্তিধর দেশ ঘোষণা করবে, নাকি প্রথম ধাক্কা আসবে হরমুজ প্রণালী বন্ধের মধ্য দিয়ে? বিশ্বজুড়ে চোখ এখন আটকে আছে মধ্যপ্রাচ্যের আকাশে। যে ঝড় আসছে সেটি শুধু একটি দেশ বা অঞ্চলের নয়, বরং বৈশ্বিক শৃঙ্খলাকে কাঁপিয়ে দেওয়ার মতো। কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর এই কাউন্টডাউন থামানোর মতো শক্তি কারো হাতে নেই। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের চাবাহার, একটি শহর যেটি শুধু ভূরাজনীতির কেন্দ্রবিন্দু নয়, বরং বৈশ্বিক সামরিক সমীকরণের মূলে পরিণত হয়েছে। রাতের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে দূরের সাগরের ঢেউ, কিন্তু এই নীরবতার আড়ালে জমে উঠছে এক ভয়াবহ ঝড়। যুক্তরাষ্ট্র হঠাৎ করেই নির্দেশ দিয়েছে, ভারতীয় ও অন্যান্য বিদেশি বিনিয়োগকারীরা চাবাহার পোর্ট ছেড়ে চলে যাক। একই সঙ্গে নতুন নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন। সবকিছু মিলিয়ে চাবাহার এখন আর কেবল একটি বন্দর নয়, বরং আসন্ন সংঘাতের কেন্দ্রস্থল, সম্ভাব্য যুদ্ধের প্রথম টার্গেট। ইরান দাবি করে চাবাহার স্পেস সেন্টার সম্পূর্ণ বেসামরিক, মহাকাশ গবেষণা ও স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ব্যবহৃত। কিন্তু পশ্চিমা গোয়েন্দা সংস্থার মতে এখানেই গোপনে পরীক্ষা হয় ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। সামরিক বিশেষজ্ঞ মাইকেল অ্যালম্যান বলেন, চাবাহার স্পেস সেন্টার আসলে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান পরীক্ষাগার। এর সঙ্গে সামরিক প্রযুক্তির সম্পর্ক অস্বীকার করা যায় না। এখানকার ভৌগোলিক অবস্থানও তাৎপর্যপূর্ণ, কারণ এটি ভারতের বিনিয়োগকৃত চাবাহার বন্দরের একেবারে পাশে। দ্য হিন্দু লিখেছে, চাবাহার এখন এমন এক বিন্দু যেখানে ভারত, চীন ও ইরানের স্বার্থ মিলিত হয়েছে, অথচ যুক্তরাষ্ট্র এটিকে সম্ভাব্য যুদ্ধক্ষেত্র বানাতে চাইছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের জন্য এটি ডাবল এজড সোর্ড। বেসামরিক স্যাটেলাইট প্রোগ্রামের আড়ালে সামরিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালানো সহজ হচ্ছে, তবে একই সঙ্গে এটিই পরিণত হচ্ছে মার্কিন ইসরায়েলি নজরদারির সবচেয়ে বড় টার্গেটে। যুক্তরাষ্ট্র শুধু নিষেধাজ্ঞাই দেয়নি, বরং ভারতীয় কর্মকর্তাদের ও প্রকৌশলীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এটি কেবল কূটনৈতিক চাপ নয়, বরং আসন্ন সামরিক প্রস্তুতির ইঙ্গিত। ভারতকে এখনও দ্বিধার মুখে ফেলে দিয়েছে এই সিদ্ধান্ত। একদিকে ভারত ইরানে বিপুল অর্থ বিনিয়োগ করেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের সঙ্গে কৌশলগত সম্পর্কও অটুট রাখতে হবে। ফাইন্যান্সিয়াল টাইমস বিশ্লেষণে বলেছে, ওয়াশিংটনের বার্তা স্পষ্ট, চাবাহার এখন আর কেবল ইরানের বন্দর নয়, বরং যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু। ভারতীয় কূটনীতিকরাও অস্বস্তি লুকাতে পারছেন না। দিল্লি ভিত্তিক এক বিশ্লেষক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, আমরা দ্বিমুখী চাপের মধ্যে পড়েছি। একদিকে বিনিয়োগ রক্ষা করতে হবে, অন্যদিকে কৌশলগত সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। একই সময়ে ইসরায়েল হঠাৎ করে সিরিয়ায় বিমান হামলার বদলে আর্টিলারি ও মাল্টিপল রকেট লঞ্চার দিয়ে আক্রমণ শুরু করেছে। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, বহু বছর পর প্রথমবার সিরিয়ার ভেতরে বড় আকারে পদাতিক হামলা শুরু করেছে ইসরায়েল। এটি কেবল সীমান্ত সংঘাত নয়, বরং নতুন কৌশলগত বার্তা। আল জাজিরা লিখেছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়ার ভেতরের কিছু অংশ ইসরায়েলের হাতে তুলে দেওয়ার খসড়া প্রস্তুত হচ্ছে। এই অবস্থায় ইসরায়েলের পদক্ষেপ অঞ্চল জুড়ে নতুন বিদ্রোহ উস্কে দিতে পারে। মার্কিন বিশেষজ্ঞ অ্যারন ডেভিড মিলার বলেছেন, সিরিয়ায় ইসরায়েলি পদক্ষেপ মূলত ইরানকে সতর্ক করার চেষ্টা, একই সঙ্গে রাশিয়া ও হিজবুল্লাহর শক্তিকেও চ্যালেঞ্জ জানানো।
ডিয়েগো গার্সিয়ার ঘাঁটিতে মার্কিন B-2 বোম্বার পৌঁছেছে। আন্তর্জাতিক জলসীমায় টহলও বাড়ানো হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইম লিখেছে, এটি নিছক চাপ সৃষ্টি নয়, বরং সরাসরি আঘাতের প্রস্তুতি। চাবাহারের ওপর যুক্তরাষ্ট্রের আক্রমণ মানে এক ঢিলে দুই পাখি। প্রথমত, ইরানের ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি ধ্বংস, দ্বিতীয়ত ভারতের কৌশলগত স্বাধীনতাকে নিয়ন্ত্রণে আনা। দ্য ইকোনমিস্ট মন্তব্য করেছে, চাবাহারে ভারতীয় বিনিয়োগ এখন আমেরিকান কৌশলের বলি হতে পারে। একই সঙ্গে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানকে দুর্বল করার পাশাপাশি যুক্তরাষ্ট্র চায় ভারতকে চীনের প্রভাবমুক্ত রাখতে। চাবাহারে চাপ সৃষ্টি তারই অংশ। একই সময়ে ভেনেজুয়েলার একটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি ৩ জন নিহত হয়েছে। ট্রাম্প প্রশাসনের ব্যাখ্যা, ভেনেজুয়েলা নাকি যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহ করছে। তবে বিবিসি লিখেছে, আসলে এটি ভেনেজুয়েলার তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টা। অন্যদিকে কলম্বিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করেছে। এল টাইম্পো মন্তব্য করেছে, ওয়াশিংটনের প্রভাব লাতিন আমেরিকায় দ্রুত কমছে। এর মানে যুক্তরাষ্ট্র এখন দ্বিমুখী চাপে, একদিকে মধ্যপ্রাচ্য, অন্যদিকে লাতিন আমেরিকা। রিটার্নস যোগ করেছে, কলম্বিয়ার সিদ্ধান্ত একটি মোড় ঘোরানো পদক্ষেপ, যা ভেনেজুয়েলা রাশিয়া জোটকে আরও শক্তিশালী করবে। চাবাহারের ভৌগোলিক অবস্থান শুধু ইরান নয়, বরং চীনের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ চীন ইতিমধ্যে পাকিস্তানের গাওদোয়ার বন্দরকে ঘিরে সামুদ্রিক সিল্ক রোড গড়ে তুলছে। গ্লোবাল টাইমস জানিয়েছে, চাবাহার মার্কিন হামলার লক্ষ্য হলে চীন তার কৌশলগত পরিকল্পনায় বড় ধাক্কা খাবে। রাশিয়াও চুপ নেই, সিরিয়ায় তাদের উপস্থিতি ক্রমশ বাড়ছে। আরটি মন্তব্য করেছে, যুক্তরাষ্ট্র যদি ইরান আক্রমণ করে তবে রাশিয়া পাল্টা জবাব দেবে, হয় সিরিয়ায় নয়তো ইউক্রেন ফ্রন্টে, অর্থাৎ যুদ্ধক্ষেত্র বহুমাত্রিক হয়ে উঠবে। মস্কো টাইমস যোগ করেছে, রাশিয়ার জন্য ইরান কেবল মিত্র নয়, বরং পশ্চিমা চাপের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। তাই ইরান আক্রমণ হলে রাশিয়া কোনোভাবেই নিরপেক্ষ থাকবে না। চাবাহারের রাত নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতায় ভেসে আসছে অদ্ভুত চাপা শব্দ। মার্কিন B-2 বোম্বারের ইঞ্জিনের গর্জন, ইসরায়েলি আর্টিলারির বিস্ফোরণ আর পারস্য উপসাগরে যুদ্ধজাহাজের চলাচল। বিশ্বজুড়ে যেন তৈরি হচ্ছে নতুন অগ্নিগোলক। প্রশ্ন একটাই, চাবাহার কি নতুন যুদ্ধের সূচনা বিন্দু, নাকি এটি বৃহৎ শক্তিগুলোর ভূরাজনৈতিক দাবা খেলার আরেকটি চাল মাত্র? উত্তর এখনো অজানা। তবে রাত যত গভীর হচ্ছে, ততই মধ্যপ্রাচ্যের আকাশে ভেসে উঠছে আসন্ন ঝড়ের অশনি সংকেত। ইরাকের দক্ষিণাঞ্চলের মরুভূমি, আকাশে তারার চেয়ে বেশি জ্বলছে তেলের আগুনের আলো। দূরে পাইপলাইন বেয়ে বয়ে যাচ্ছে কালচে স্রোত, পাশে মার্কিন নির্মাণযন্ত্রের শব্দ। একটি বিশাল খনির ওপর আলো আধারির মাঝে দাঁড়িয়ে আছে দুজন মানুষ, একজন ইরাকি কর্মকর্তা, আরেকজন আমেরিকান প্রতিনিধি। তাদের সামনে একটি সইয়ের খসড়া, মাজনুন তেলক্ষেত্র সম্প্রসারণ চুক্তি। এই মুহূর্তে ইরাকের দক্ষিণে যা ঘটছে তা শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয়, এটি এক অর্থনৈতিক যুদ্ধক্ষেত্রের সূচনা। কারণ এই মাঠের অর্ধেকই ইরানের ভূখণ্ডে, নাম তার আজাদেগান তেলক্ষেত্র। যে মাঠ একসময় ছিল দুই দেশের যৌথ সম্পদ, সেটি এখন আমেরিকার নতুন সাম্রাজ্যিক খেলার মঞ্চ। 1975 সালে আবিষ্কৃত হয় মাজনুন নামের এই বিশাল তেলক্ষেত্র। দৈর্ঘ্য 60 কিলোমিটার, প্রস্থ 15 কিলোমিটার। এখানে মজুদ আছে প্রায় 38 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল। ইরানের অংশে আজাদেগান খনিতে রয়েছে আরও 42 বিলিয়ন ব্যারেল। দুটি ক্ষেত্র আসলে একই ভূতাত্ত্বিক ভাঁজে গঠিত, শুধু সীমান্ত রেখাই তাদের আলাদা করেছে। আন্তর্জাতিক আইনে বলা আছে, যে তেলক্ষেত্র দুটি দেশের সীমান্তে বিস্তৃত, সেখানে একতরফা উত্তোলন বৈধ নয়। কিন্তু যুক্তরাষ্ট্র সেই আইনকে এখন ইতিহাসের পাতায় ফেলে দিয়েছে, কারণ ইরাকের অংশের নিয়ন্ত্রণ তারা এখন হাতে পেয়েছে সরাসরি চুক্তির মাধ্যমে। ব্লুমবার্গ লিখেছে, ইরাক সরকারের সঙ্গে মার্কিন কোম্পানির চুক্তির পর মাজনুন তেলক্ষেত্রের পূর্ণ নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে। এই লড়াইয়ের আসল লক্ষ্য সামরিক নয়, অর্থনৈতিক আধিপত্য। ওয়াশিংটন ভালোভাবেই জানে, যদি ইরান তার জ্বালানি সম্পদ পুরোপুরি কাজে লাগাতে পারে, তবে ডলারের বিশ্বব্যাপী প্রভাব ভেঙে পড়বে। কারণ ইরানের মাটির নিচে লুকিয়ে আছে প্রায় 13% বৈশ্বিক তেলের মজুদ। ওয়াল স্ট্রিট জার্নাল বিশ্লেষণে লিখেছে, ইরানকে দমন না করলে বিশ্বজুড়ে তেলের লেনদেন ডলারের বাইরে স্থানান্তরিত হবে। সেটাই যুক্তরাষ্ট্রের প্রকৃত ভয়। এই ভয়েই যুক্তরাষ্ট্রকে ঠেলে দিয়েছে নতুন কৌশলে, তেলক্ষেত্র সরাসরি নিয়ন্ত্রণ করা এবং ইরানের অংশ থেকে প্রবাহিত তেল ইরাকের অংশে টেনে নেওয়া। এই প্রক্রিয়াকে তেল শিল্পে বলা হয় পারস্পরিক রিজার্ভ নিষ্কাশন, যেখানে এক অংশের খনন অপর অংশের তেল টেনে আনে, অদৃশ্যভাবে, নীরবে কিন্তু বিধ্বংসীভাবে।
ইরাক সরকার যে চুক্তি করেছে সেটি কাগজে একটি বাণিজ্যিক সহযোগিতা, কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আক্রমণ পরিকল্পনার অংশ। এক্সন মোবাইল শুধু তেল উত্তোলন করছে না, তারা মাজনুনে বসাচ্ছে অত্যাধুনিক ড্রিলিং ব্যবস্থা, যা একই সঙ্গে 10টি গভীর কূপ থেকে তেল টেনে তুলতে পারে। ফলে রিজার্ভ প্রেসার কমে গিয়ে ইরানের অংশ থেকেও তেল চলে আসে ইরাকের অংশে। দ্য গার্ডিয়ান মন্তব্য করেছে, মাজনুনের উৎপাদন বাড়ানো মানে আসলে আজাদেগানের ভেতরের তেল শোষণ করা, যা এক প্রকার অর্থনৈতিক দখল। যুক্তরাষ্ট্রের লক্ষ্য প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করা, যা সরাসরি তুরস্ক, গ্রিস, ইউরোপ পাইপলাইন দিয়ে ইউরোপীয় বাজারে যাবে। এভাবেই তারা রাশিয়ার তেলের বিকল্প তৈরি করছে ইরানের সম্পদ দিয়ে। তেহরানের প্রতিক্রিয়া এসেছে দ্রুত ও তীব্র। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আজাদেগান তেল ক্ষেত্র ইরানের সার্বভৌম সম্পদ, একে লঙ্ঘন করা মানে সীমান্ত লঙ্ঘন। সেনাবাহিনী এখন দক্ষিণ পশ্চিম সীমান্তে পূর্ণ সতর্কতায়। ইরানের রকেট আর্টিলারি ইউনিটগুলো বসানো হয়েছে খুজেস্তান প্রদেশে, যেখান থেকে 40 কিলোমিটার দূরেই অবস্থিত মার্কিন নিয়ন্ত্রিত মাজনুন ক্ষেত্র। ইরানের প্রক্সি গোষ্ঠীগুলো, বিশেষ করে কাতাইব, হিজবুল্লাহ ও আসাইব আহল আল হক, ইতিমধ্যে মাঠ পর্যায়ে লক্ষ্য নির্ধারণের কাজ শুরু করেছে। তারা বলছে, আমরা মার্কিন সৈন্য নয়, মার্কিন কোম্পানিতে আঘাত হানব। এই হুমকি অকারণ নয়, কারণ এর আগেও 2023 সালে ইরানি সমর্থিত মিলিশিয়ারা কুর্দিস্তানের কয়েকটি তেল ক্ষেত্রে হামলা চালিয়ে উত্তোলন বন্ধ করেছিল। ইরান এখন প্রতিরোধের কৌশল হিসেবে চীনের দিকে ঝুঁকছে। তেহরান ইতিমধ্যেই সিনোপ্যাক ও সিএনপিসির সঙ্গে আলোচনা শুরু করেছে আজাদেগানে নতুন কূপ খননের বিষয়ে। চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস লিখেছে, চীন ইরানের পাশে থাকবে। মার্কিন নিষেধাজ্ঞার ফাঁক দিয়ে প্রযুক্তি ও বিনিয়োগ পৌঁছে দেওয়া হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা বিক্রয়। জাতিসংঘ ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান তেল উৎপাদন করলেও বিক্রি করতে পারছে না। এই ফাঁকটাই এখন যুক্তরাষ্ট্রের মূল হাতিয়ার। ইরানের তেল বাজারে আনতে না পারলে তাদের সম্পদ নিষ্ক্রিয় সম্পদে পরিণত হবে। তবে চীনের অংশগ্রহণ শুরু হলে পরিস্থিতি বদলাতে পারে, কারণ তখন ইরান শুধু উৎপাদন নয়, বিনিময় বাজারেও প্রবেশাধিকার পাবে ইউয়ানের মাধ্যমে। আর সেটাই হবে ওয়াশিংটনের ডলার আধিপত্যের সরাসরি চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এখন এক নতুন আগুনের রেখা দেখা যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাব, অন্যদিকে ইরানের প্রতিরোধ অর্থনীতি। দুই শক্তির সংযোগস্থল মাজনুন আজাদেগান সীমান্ত এখন পৃথিবীর সবচেয়ে দাহ্য বিন্দু। বিবিসির মন্তব্য করেছে, ইরানের সীমান্তবর্তী এই তেল ক্ষেত্র হতে পারে পরবর্তী বড় সংঘর্ষের কেন্দ্র। সামরিক সূত্রগুলো বলছে, ইরান চাইলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে রকেট আর্টিলারি দিয়ে মাজনুনের উৎপাদন স্থবির করে দিতে পারে। কিন্তু তা ঘটলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। ক্যারিবিয়ান সাগরের ধূসর ঢেউয়ের ওপরে ভাসছে একটি পরমাণু চালিত সাবমেরিন। উপকূলে সারি সারি ল্যান্ডিং ক্রাফট। পুর্তো নামের যুক্তরাষ্ট্রের এই সামরিক ঘাঁটি যেন নীরবে প্রস্তুত হচ্ছে আরেকটি যুদ্ধের জন্য। ভেনেজুয়েলার ঠিক মুখোমুখি দাঁড়িয়ে আছে একটি নতুন আক্রমণের সম্ভাব্য মঞ্চ। মধ্যপ্রাচ্যের রক্তাক্ত অধ্যায়কে সাময়িক বিরতি দিয়ে ওয়াশিংটনের চোখ এখন দক্ষিণ আমেরিকায়। ঠিক এই মুহূর্তে যেন ইতিহাসের নতুন একটা পৃষ্ঠা উল্টে যাচ্ছে। আফগানিস্তান, ইরাক, সিরিয়া, গাজা, এই তালিকায় এবার কি ভেনেজুয়েলার নাম লেখাতে চলেছে? সম্প্রতি যুক্তরাষ্ট্র তার পুর্তরিকো ঘাঁটিতে প্রায় 1 লাখ সেনা মোতায়েন করেছে। পাশাপাশি 8টি শক্তিশালী যুদ্ধজাহাজ ও একটি পরমাণু সাবমেরিন মোতায়েন করা হয়েছে ভেনেজুয়েলার উপকূলে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এটি নিছক মহড়া নয়, বরং সম্ভাব্য স্থল অভিযান এবং উপকূল দখলের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি। বিশ্লেষক জাভিয়ের রামোস বলেন, এই প্রস্তুতি নিছক প্রতিরক্ষা নয়, এটি একটি হামলার পূর্ণাঙ্গ কাঠামো। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল ক্ষেত্রগুলো টার্গেট করেছে। যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিলে তেল সরবরাহে বিশাল ব্যাঘাত ঘটতে পারে। তখন বিশ্বজুড়ে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। এই পরিস্থিতি সামাল দিতে ভেনেজুয়েলা হতে পারে বিকল্প উৎস। কিন্তু ভেনেজুয়েলার বর্তমান সরকার যুক্তরাষ্ট্র বিরোধী, তাই আক্রমণ করে একটি সমঝোতার সরকার গঠন করলে তেল সরবরাহ নিরাপদ করা সহজ হবে। ওয়াশিংটনের ভূ রাজনৈতিক বিশ্লেষক ক্যাথলিন ব্রাউন নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ভেনেজুয়েলা হচ্ছে স্ট্র্যাটেজিক ব্যাকআপ। ইরান যুদ্ধ শুরু হলে সেখানকার তেলই হবে যুক্তরাষ্ট্রের বাঁচার পথ। একই সাথে ফাইন্যান্সিয়াল টাইমস রিপোর্ট করেছে, যুক্তরাষ্ট্রের জ্বালানি পরিকল্পনায় ভেনেজুয়েলা এখন মূল স্তম্ভ, কিন্তু এর জন্য রাজনৈতিক পুনর্গঠন অপরিহার্য।
ডোনাল্ড ট্রাম্প এবার নিজেকে উপস্থাপন করছেন বিশ্ব শান্তির রক্ষাকর্তা হিসেবে। মিশরে এক বিশাল শান্তি সম্মেলনে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, কারণ তিনিই নাকি গাজার যুদ্ধ থামিয়েছেন। যদিও পর্দার আড়ালে ইসরায়েলকে সমর্থন দিয়েছে ট্রাম্প প্রশাসন, তবুও আন্তর্জাতিকভাবে তাকে শান্তির দূত হিসেবে তুলে ধরা হচ্ছে। রয়টার্স জানায়, এই সম্মেলনে ইরানকে আক্রমণ জানানো হলেও তারা তা প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, যে দেশ যুদ্ধের পেছনে সে কখনোই শান্তির বার্তাবাহক হতে পারে না। ইরান পরিষ্কার বলেছে, যদি তাদের তেলের ট্যাঙ্কারে হামলা হয় তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। এটি বাস্তবায়িত হলে বিশ্বের 1/3 তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে IRGCর মিসাইল, বোট এবং যুদ্ধজাহাজ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইরানি নৌবাহিনীর কমান্ডার মোহাম্মদ হাসানি বলেন, যদি একটি ইরানি জাহাজও আক্রান্ত হয় বিশ্ব বাণিজ্য থেমে যাবে। আল জাজিরার মতে, হরমুজ প্রণালীতে যদি একটি সামান্য টক্করও হয় পুরো বৈশ্বিক তেল বাজার 1 মাসের মধ্যে ধ্বংসের মুখে পড়বে। যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, যদিও তিনি প্রকাশ্যে মার্কিন সামরিক হস্তক্ষেপ চেয়েছেন। ইরানের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। তাদের মতে, যিনি নিজের দেশের বিরুদ্ধে যুদ্ধের অনুরোধ করেন তিনি কখনোই শান্তির প্রতিনিধি হতে পারেন না। ফরাসি পত্রিকা লা মজে লিখেছে, এই নোবেল শান্তির বার্তা নয়, এটি জিওপলিটিক্যাল চতুরতা। এই নোবেল কৌশল নিয়ে আন্তর্জাতিক নীতি নির্ধারকরা দ্বিধান্বিত। অনেকেই একে যুক্তরাষ্ট্রের প্রচার যন্ত্রের অংশ হিসেবে দেখছেন। মধ্যপ্রাচ্য আপাতত শান্ত, তবে একক ফ্রন্টে যুক্তরাষ্ট্র এখন 2টি যুদ্ধের মুখোমুখি, ভেনেজুয়েলা ও ইরান। ক্যারিবিয়ানে পুর্তো ঘাঁটি যেমন প্রস্তুত, তেমনি আরব সাগরে যুক্তরাষ্ট্রের রণতরীগুলো তৎপর। হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ছে, তেলের জাহাজগুলো নজরদারিতে। একই সময়ে চীন ও রাশিয়ার সাথে ইরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। বিশেষ করে রাশিয়া এই সংঘাতে নীরবভাবে সমর্থন দিতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা বিশ্লেষক আন্দ্রেই কোতলিনভ রাশিয়ার টুডেতে লিখেছেন, যুক্তরাষ্ট্রের 2টি ফ্রন্টে যুদ্ধ, সাময়িকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত। এই সুযোগেই রাশিয়া কৌশলগতভাবে ইরান ও ভেনেজুয়েলাকে সমর্থন দেবে। এদিকে ভারতও কৌশলগতভাবে চুপচাপ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ তাদের তেলের আমদানি ও কৌশলগত জোট উভয়ই বিপন্ন হতে পারে। দ্য হিন্দু পত্রিকা জানায়, নয়াদিল্লি এই মুহূর্তে এক জটিল সমীকরণে আটকে আছে। তেল না সামরিক জোট, কোনটা বেছে নেবে? আকাশে নীল আলো, ক্যারিবিয়ানের পানিতে ভেসে থাকা পরমাণু সাবমেরিন এবং ভেনেজুয়েলার উপকূলে অপেক্ষারত যুদ্ধজাহাজ, যেন প্রতিটি ঢেউয়ের নিচে চাপা পড়ে আছে একটি বিস্ফোরণ। হরমুজ প্রণালীতে IRGCর চোখ, আর ক্যারিবিয়ানে মার্কিন ল্যান্ডিং ক্রাফট। বিশ্ব কাঁপছে এক সরু সমীকরণে, জ্বালানি, যুদ্ধ ও ভণ্ডামির রাজনীতিতে।